কি হয়েছে? আহনাফ নিরুত্তর। অর্ষা একই প্রশ্ন আবারও কয়েকবার করে, কিন্তু আহনাফ কোনো উত্তরই করেনি। সে জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এর মাঝে রেনু এসে ডাকে, রাতের খাবার দিতে হবে। অর্ষা চলে যায় রান্নাঘরে। রেনুর সাথে খাবার গরম করে। তার মন পড়ে আছে ঘরে। আহনাফ তার সাথে কথা বলছে না কেন? ভাবি, আমি খালাকে ডাইকে নিয়ে আসি। যান, মাকে গল্প শোনানো শেষ। না না, খালু আইসা পড়ছে তো, তাই শেষ করতে পারি নাই। অর্ষা হেসে বলল, আচ্ছা, কাল শুনিয়ে শেষ করবেন। এখন সবাইকে খেতে ডাকেন। আমি খাবার টেবিলে দিচ্ছি। একে একে সবাই খেতে আসে। আহনাফ এসেছে, তবে কারো সাথে কোনো কথা বলেনি। একদম চুপচাপ। এটা লক্ষ্য করে জহির চৌধুরী জিজ্ঞেস করলো, কি হয়েছে আহনাফ, শরীর খারাপ? মাথা ধরেছে আব্বু? মেডিসিন নিয়েছিস? না, খেয়ে নেব। কথাবার্তা এরপর কাজকর্ম নিয়ে এগুলো। অর্ষা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল এবং আর চোখে আহনাফকে দেখছিল। রাফি বলল, মামি, আমাকে ডিম দাও। রেনু বলল, ভাবি, আপনি খেতে বসেন, পরে খাবো, বলল অর্ষা। জহির চৌধুরী বললেন, পরে কেন, এখনই বসো। রেনুও বসো। আজ সবাই ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিবি। আহিল হেসে বলল, আব্বু, অর্ষা মনে হয় ডায়েট করছে, তাই খাবে না। অর্ষা বলল, তোর মাথা। সবাই জোরাজুরিতে অর্ষাকেও খেতে বসতে হলো। খাওয়া শেষ হলে সব গুছিয়ে সে রুমে যায়। আহনাফ চোখের উপর হাত রেখে শুয়েছিল। অর্ষা পাশে বসে হাত সরিয়ে বলল, বেশি মাথা ব্যথা করছে? আমি মাথা টিপে দিচ্ছি। অর্ষার হাত এবার সরিয়ে দিল আহনাফ। গম্ভীর কণ্ঠে বলল, লাগবে না। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কিছু হয়নি, বলেন না। আমি কি কিছু করেছি? না, তাহলে? আহনাফ নিশ্চুপ। কি হলো বলেন। আহনাফ শোয়া থেকে উঠে বসে, ধমক দিয়ে বলে, বললাম তো কিছু হয়নি, তারপরে কেন বিরক্ত করছো? অসাহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাফ এবার আর রাগ ক্ষোভ ভিতরে চেপে রাখে না। সে বলে, আরিয়ানের সাথে তোমার হেসে হেসে এত কি কথা? আমি তো সেসব বুঝি না। মানে? মানে বোঝো না তুমি? নর্মালি কথা হয়েছে, এটা নিয়ে আপনি রাগ করছেন? আমি নর্মালি নিতে পারিনি। আমার বিষয়টা ভালো লাগেনি। ছোটখাটো বিষয় নিয়েও যদি আপনি এরকম রেগে যান তাহলে কিভাবে হবে? আমি তো লুকিয়ে কথা বলিনি, সবার সামনে বলেছি। আপনিও ছিলেন সেখানে। হাজারটা মানুষের সামনে বলো, সেটা তো ফ্যাক্ট না। যতক্ষণ ছিল ততক্ষণ ওর সাথে তোমার কথা হয়েছে। এত কি কথা দুজনের? তোমার কি পূর্ব পরিচিত? নয়তো আজই দুজনে প্রথম দেখা, প্রথম পরিচয়। তাহলে এত কিসের গল্প করছো? আমাকে বোঝাও এখন। ছোট বিষয়টাকে আপনি টেনে বড় করছেন। তোমার কাছে তাই মনে হচ্ছে? আহিল, আশিক, দিদার, হাসি, আবির, ওদের সঙ্গে যখন তুমি কথা বলো, গল্প করো, তখন কি আমি কিছু বলি? এমনকি ওদেরকে আমি বাসায় রেখেছি। আমার অনুপস্থিতিতে তোমার কথা বলো, গল্প করো। কখনো দেখেছো আমায় রাগ করতে? এসব নিয়ে কোনো কথা বলতে? ওদের সাথে তোমার দেখলে তো আমার কোনো খারাপ লাগে না, রাগ আসে না। তাহলে আজ কেন আরিয়ানের সঙ্গে তোমার কথা বলতে দেখে আমার রাগ হলো? বোঝো না তুমি? আমি একটা ছেলে হয়ে অন্য ছেলের চোখের ভাষা বুঝি না আমি? আপনি কি বলতে চাচ্ছেন? সে একটা বিবাহিত মেয়েকে পছন্দ করছে? আমি কিচ্ছু বলতে চাচ্ছি না। কিচ্ছু না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আই ডোন্ট কেয়ার। আপনার কাছ থেকে আমি সত্যি এমন ব্যবহার প্রত্যাশা করিনি। আহনাফ আরো রেগে যায়। গলার স্বর বাড়িয়ে বলে, এমন ব্যবহার? বলে তুমি কি বোঝাতে চাইছো? ইম্যাচিউরদের মতো আচরণ করছেন আপনি। হ্যাঁ, আমি ইম্যাচিউর, আমি রাগী, আমি খারাপ। থাকছো কেন তাহলে আমার সাথে? থেকো না, দরকার নেই তো এমন একটা মানুষের সাথে থাকার। অর্ষা কান্না চলে আসে। সে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস নেয়। আহনাফের এমন ব্যবহার সে নিতে পারছে না। এত পজিটিভ ছেলেটা। সে আহনাফকে জড়িয়ে ধরে বলল, আমি সরি, মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আপনি এত বেশি পজিটিভ। অর্ষাকে দূরে সরিয়ে বলল, হ্যাঁ, আমি পজিটিভ। তোমাকে আমি ভালোবাসি। তোমার প্রতি আমার পজিটিভনেস হাজার গুণ বেশি। তোমার এটা ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি এমনই। আমি এটাই। অর্ষাফে এগিয়ে যায়, হাত ধরে। আহনাফ এবারও হাত ছাড়িয়ে দিয়ে রাগি রাগি করে শুয়ে পড়ে। অর্ষার ঠাই কিছুক্ষণ বসে থাকে। রুমের লাইট নিভিয়ে দিয়ে অপেক্ষা করে সকাল হওয়ার। প্রতিদিনের মতো সকালে
উঠে সে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। রেনু চমকে বলে, ভাবি, আপনার চোখে কি হইছে? কি হয়েছে? চোখ ফুলিয়া লাল হইয়া গেছে। তাই নাকি? খেয়াল করিনি তো। কাঁদছিলেন আপনি? আরে না, কাঁদবো কেন? চা পাতা কোথায় রেখেছো? পাচ্ছি না তো। কথার প্রসঙ্গ ঘুরিয়ে ফেলল আশা। সকালে আহনাফ নাস্তা না করেই অফিসে চলে গেল। যদিও আজ তার অফিসে যাওয়ার কথা ছিল না। ছুটি তো শেষ হয়নি এখনো। অথচ তাও আজ অফিসে গেল। হয়তো অর্ষা থেকে দূরে থাকতে চাইছে তাই। আহনাফ যে অফিসে গেছে এটা অর্ষা শিওর হয়েছে স্মৃতি ফোন পেয়ে। স্মৃতি ফোন করে বলেছে, কি গো, এত তাড়াতাড়ি বুঝি বিয়ের আনন্দ শেষ? অর্ষা বুঝতে না পেরে বলল, এ কথা বলছো কেন? স্যার তো আজই অফিসে চলে এসেছে। তাকে কেমন গম্ভীর লাগছে, মনে হচ্ছে রেগে আছে খুব। কিছু হয়েছে নাকি? অর্ষা মিথ্যে করে বলল, না তো, অফিসে আজ জরুরি কাজ আছে বলে গেছে। ও ঠিক আছে, রাখছি তাহলে এখন। পরে কথা হবে। আল্লাহ হাফেজ। স্মৃতির সাথে কথা শেষ করে অর্ষা ডাইনিং রুমে আসে। সবাই সেখানে আছে। জহির চৌধুরী বললেন, আহনাব কোথায় মা? ঘুম থেকে উঠেনি এখন? অফিসে গেছে বাবা। জরুরি কাজ নাকি আছে? না খেয়ে চলে গেল। ছেলেটা যে এত কাজ পাগল। তুমি বসো, আমাদের সাথে খেয়ে নাও। আমি রান্নাঘরে খেয়ে নিয়েছি। বাবা, বলেছিলাম বাড়ি থেকে কয়েকটা দিন ঘুরে আসি। মন চাইলে যাবে, সমস্যা নেই তা। মা, আহনাব আসুক, ও দিয়ে আসবে তোমাকে। তার তো ফিরতে দেরি হবে। আমি যেতে পারবো একা। আজই যাবে? হ্যাঁ। তিনি আহিলকে উদ্দেশ্য করে বললেন, তাহলে তুমি গিয়ে ওকে দিয়ে আসো। আমি রাশেদকে বলে দিচ্ছি, গাড়িতে করে চলে যাও। ঠিক আছে আব্বু, বলল আহিল। অফিসে এসে কাজের মাঝে ডুবে আছে আহনাব। কলিগরা মশকরা করলেও সে বিশেষ পাত্তা দেয়নি। নিজের মতো থাকার চেষ্টা করেছে, কিন্তু চাইলেই কি আর সব হয়? কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। অর্ষা থেকে দূরে আসার পর থেকে কেমন যেন লাগছে, মনে শান্তি নেই, অস্বস্তি লাগছে, খালি খালি লাগছে। কি যেন নেই বলে মনে হচ্ছে। ভিতরে ভেতরে অনুশোচনা হচ্ছিল। সে নিজে উপলব্ধি করছে অর্ষার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। তার অতিরিক্ত পজিটিভনেস জন্য অজান্তেই সে অর্ষাকে কষ্ট দিয়ে ফেলেছে। এটা ভেবেই তার সকল মানসিক শান্তিও তার থেকে দূরত্ব গড়ে নিয়েছে। ব্যস্ততার মাঝেও বারংবার সে অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছিল। কতবার ফোন করতে গিয়েও সংকোচ করতে পারেনি। ক্রমশ সে অস্থির হয়ে পড়ছিল। যে করেই হোক এই অস্থিরতা দূর করতে হবে। সন্ধ্যা অফিস থেকে বেরিয়ে সে ফুলের দোকানে গেল ফুল কিনতে। দুইটা লাল গোলাপ আর অর্ষার পছন্দের কিটক্যাট চকলেট কিনে রওনা হলো বাড়ির দিকে। খুশি মনে বাড়িতে এসে রুমে যাওয়ার পর দেখে অর্ষা রুমে নেই। সে রান্নাঘরে দেখে রেনু একা। চা খাবেন ভাইজান? আহনাবকে দেখে জিজ্ঞেস করলো রেনু। না, অর্ষা কোথায়? ভাবি তো বাপের বাড়ি গিয়েছে। আপনারে বলে নাই? আহনাব অবাক হয়ে জানতে চাইল, কখন গেছে? সকালে। আহিল ভাইজান দিয়ে আইছে। আহনাব আর কিছু না বলেই তৎক্ষণাৎ অর্ষার বাড়ির দিকে রওনা দিল। সকাল আর অর্ষা মিলে মিঠাইকে নিয়ে বারান্দায় বসেছিল। মিঠাইকে দেখলে অর্ষার ক্যাথির কথা মনে পড়ে যাচ্ছে। সেই সাথে আহনাবের কথা আরো বেশি বেশি মনে হচ্ছে। বাসায় থাকছে খুব স্বাভাবিক হয়ে। বাড়িতে সবাই তো আর জানে না আহনাবের সাথে মনোমালিন্যের হওয়া চলে এসেছে। বাড়িতে বলেছে মন ঠিক ছিল না তাই বেড়াতে এসেছে। এই বাড়িতে থাকলে তার মন পড়েছিল আহনাবের কাছে। কিছুক্ষণ পর পর সে ফোন চেক করছে। আহনাব একটা কল কিংবা মেসেজ কিচ্ছু আসেনি। মানুষটা এত কঠোর হওয়া শুরু করলো কবে থেকে? ভালোবাসা বুঝি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বিয়ে করেছে, একেবারে পেয়ে গেছে, তাই বোধ হয় এখন আর হারানোর ভয় নেই। যা ইচ্ছে তাই করা যাবে, করুন। সে যদি কথা না বলে থাকতে পারে তাহলে অর্ষা কেন পারবে না? সেও মন কঠিন করবে বলে সিদ্ধান্ত নিল। অর্ষার ভাবনার মাঝেই সকাল উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আপু, দেখ ভাইয়া এসেছে। অর্ষা চকিতে উঠানের দিকে তাকালো। ঘেমে নিয়ে ক্লান্ত শরীর নিয়ে পুরো দমে এগিয়ে আসছে আহনাব। সে অর্ষার পাশে বসে মিঠাইয়ের মাথা হাত বুলিয়ে বলল, এখানে তুমি মিঠাইকে নিয়ে বসে আছো, আর ওদিকে ক্যাথিয়ন যে তোমাকে মিস করছে সে খবর কি রাখো? কি স্বাভাবিক সাবলীল ব্যবহার, যেন কিছুই হয়নি। অর্ষা অভিমান করতে গিয়েও সকালকে লক্ষ্য করে দমে গেল। স্বাভাবিক থাকার ভান ধরে বলল, নিয়ে আসতেন ওকে। ও তো আসবে না, তোমাকে নিয়ে যেতে বলল। আমি মাত্র এলামই তো আজ। জানি সকালে এসেছো।
এখন প্রায় রাত হতে চলল। মোটামুটি কয়েকটা সময় থেকেছো। দুদিন পর আবার এসে কয়েক ঘন্টা থেকে যাবে। অর্ষা উত্তরের অপেক্ষা না করে আহনা বাবা মায়ের রুমে গিয়ে ইনিয়ে বিনিয়ে অর্ষাকে নিয়ে যাওয়ার জন্য কনভিন্স করে ফেলল। এখন আর না ফিরে গিয়ে উপায় নেই। যাওয়ার সময় সকাল মন খারাপ করে বলল, তুই আসতে না আসতে চলে যাচ্ছিস আপু। আহনাব বলল, মন খারাপ করো না বাচ্চা, তুমি চাইলে আমাদের সাথে কিন্তু আসতে পারো। না না, এখন পড়ার অনেক চাপ, যেতে পারবো না। আপু থাকলে ভালো হতো। সমস্যা নেই, দুদিন পর আবার আপুকে দিয়ে যাব। মনে থাকবে? আহনাফ হেসে বলল, মনে থাকবে। অর্ষা চুপচাপ গাড়িতে গিয়ে বসলো, জানালার কাছ লাগালো। তাই নিস্তব্ধতা খুব ভালো করেই টের পাওয়া যাচ্ছে। আহনাফ বলল, একটা গান ছাড়ি। অর্ষা কোনো উত্তর দিল না। আহনাফ ফের বলল, গান শুনবে না? আপনার ইচ্ছে হলে ছাড়ুন। থমথমে মুখ করে বলল অর্ষা। তার মানে তোমার ইচ্ছে নেই? আচ্ছা থাক তাহলে, গান ছাড়তে হবে না। রেগে আছো? অর্ষা নিরুত্তর। পথে আর কোনো কথা বলল না সে। আহনাফও হঠাৎ করে চুপ হয়ে গেল। বাড়িতে গিয়ে রাগ ভাঙানো যাবে। বাড়ি ফিরে অর্ষার রুমে চলে গেল সরাসরি। ড্রয়িং রুমে ফাঁকা। রেনু ছাড়া আর কেউ ওদের দেখেনি। আহনাফ রুমে গিয়ে দেখলো অর্ষা ব্যাগ থেকে কাপড় বের করছে। সে অর্ষার হাত টেনে ধরে মুখোমুখি দাঁড় করালো। দুহাতে আজলায় অর্ষার ভীষণ মুখখানা তুলে নিয়ে বলল, তাকাও আমার দিকে। খুব রেগে আছো? বর্ষা তাকালো না। তার চোখ গলা ধরে আসছে, কান্না আসার পূর্বের লক্ষণ। আহনা ম্রিয়মাণ কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। এভাবে তোমার সাথে কথা বলা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? মাথা ঠিক রাখতে পারিনি। এখন থেকে সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবো, প্রমিস করলাম। তুমি প্লিজ আর রাগ করে থেকো না। অর্ষা এবার নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও ব্যাগ থেকে কাপড় বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আহনাব বলল, কি করলে তোমার রাগ ভাঙবে বলো তো? একটা গান শোনাই। শোনাবো? কোনো জবাব না পেয়ে আবার নিজেই বলল, গানের গলা ভালো নয়, তবুও শুধুমাত্র তোমার জন্য মান সম্মানের ভয় না করে গান গাচ্ছি। শেষে কেশে গলা পরিষ্কার করে গান শুরু করে। যা বলার বলে যা, যা করার করে যা। গান শেষ হওয়ার পূর্বেই ফুঁপিয়ে কান্না শুরু করে অর্ষা। আহনাফকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলে, তুমি কাঁদবে না বাটারফ্লাই। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। অর্ষার কান্নার দমক বাড়ে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, কেন আপনি আমাকে কষ্ট দেন? অনেক বড় ভুল করে ফেলেছি জান। এ ভুল কি করে সংশোধন করা বলো? তুমি যা বলবে তাই হবে। আমি সেটাই করব। সত্যি? সত্যি। আমাকে আগের থেকে বেশি ভালোবাসতে হবে। এইটুকু? হ্যাঁ, এইটুকু। যদি কখনো মনে হয় আমার ভালোবাসা আমার জন্য একটুও কম হয়েছে, তাহলে কিন্তু আমি আবার চলে যাব। একটা কথা বলি? যত যাই হোক, যত ঝগড়া, রাগ, অভিমান, মনোমালিন্যই হোক না কেন, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। বাবার বাড়িতে নয়, বিয়ের পর প্রতিটা সংসারে টুকটাক ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়। আমাদেরও হবে। এটাই বাস্তবতা। কোনো স্বপ্ন কিংবা কল্পনা তো নয়, তাই না? সবকিছুই স্বপ্নের মতো, তাই হবেও না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের একসাথে থাকতে হবে। দোষ যারই হোক না কেন, কখনো ছেড়ে কোথাও যেও না। এটা তোমার কাছে আমার অনুরোধ। দূরত্বকে কখনো আমাদের মাঝে আসতে দিও না। ভুল বোঝাবুঝি হলেও হোক, আমরা মিটিয়ে নেব। ভালোবেসে সব অভিমান মুছে দেব। তবুও তোমার বিরহ, তোমার অনুপস্থিতি কিংবা তোমার দূরত্ব আমি সহ্য করতে পারবো না জান। অর্ষা আরেকটু শক্ত করে আলিঙ্গন করলো। আহনা বলল, বলো, যাবে না তো? কান্না থামিয়ে অর্ষা আহ্লাদি স্বরে বলল, যাব না, কখনো যাব না। অর্ষার কপালে চুমু খেল আহনাব। টেবিলের উপর অর্ষার জন্য গোলাপ ফুল আর কিটক্যাট ছিল। ক্যাথিনও সেখানে বসা। আহনাব বলল, টেবিলের উপর তোমার গিফট। আবারও ক্যাথিকে গিফট দিচ্ছেন আমায়? আহনাব হেসে বলল, আরে না, গিয়ে দেখো তো আগে। অর্ষা টেবিলের কাছে যাওয়ার আগে ক্যাথি ফুলগুলো কামড়ে মুখে ধরে রইল। অর্ষা অবাক হয়ে বলল, ফুল? চকলেট আমার জন্য? হ্যাঁ, বলল আহনাব। অর্ষা ক্যাথির দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, ফুল কি আমায় দেবে নাকি নিজেই রেখে দেবেন? অর্ষার হাতের উপর ফুল দিল ক্যাথি। আদুরে ভঙ্গিতে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল অর্ষা।
আহনাফের কাছে গিয়ে বলল, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ আর কি? বিয়ে তো করে ফেলেছি, নয়তো বলতাম যান কাজী ডেকে আনেন। আহনাফ ফিক করে হেসে ফেলল, বলল, চলো বারান্দায় বসে চন্দ্রবিলাস করি আজ। দুই চাঁদকে আজ একসাথে দেখব। অর্ষা লাজুক হাসলো। আহনাফের সঙ্গে বারান্দায় গিয়ে বসলো ফ্লোরে। পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে আহনাফ। অর্ষা গোলাপের ঘ্রাণ নিয়ে বলল, কি সুন্দর ঘ্রাণ। আহনাফ অর্ষার খোলা চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, তোমার চুলের ঘ্রাণ যে বেশি সুন্দর নয়। কি যে বলেন, মাথায় গেছে পুরো। সত্যি বলছি, মাতাল করা ঘ্রাণ রয়েছে তোমার চুলে। সে প্রথম দিন থেকে একটু একটু করে আমায় পাগল করা শুরু করেছ। প্রথম দিন থেকে? একদম প্রথম দিন থেকেই। ওই যে গাড়িতে তোমার ওড়না আটকিয়েছিল রাশেদের নিয়ে তোমার মজা করা। ওয়েট ওয়েট, সেদিন আপনি গাড়িতে ছিলেন? আহনাফ হেসে বলল, হ্যাঁ, পেছনে বসা ছিলাম। আবার কলেজেও তো তোমায় দেখেছি। তুমি রাশেদের টাক মাথার প্রশংসা করেছিলে। এইটুকু বলে হাসল আহনাফ। অর্ষা ভবরে গিয়ে বলল, আমি? আমি তো না, লামিয়া বলেছিল। বলো কি, আমি তো আরো ভেবেছিলাম তুমি বলেছিলে। ছি, আপনি কেমন করে ভাবলেন আমি কি এমন মস্করা করি? রাশেদ ভাই আমাকে দেখেছিল। না, ও তোমাদের দিকে তাকিয়ে বলেছিল ওই মেয়েটা। স্পেসিফিক ভাবে বলেনি যে কে বলেছে। সকালে তোমার ওড়না আমার গাড়িতে আটকিয়েছিল। রাশেদের সাথে তোমার কিছুটা বাগবিতণ্ডাও হয়েছিল, তাই আমি ধরে নিয়েছিলাম তুমি রাশেদকে মজা উড়িয়েছ। ধুর যা, যাব না বলে আর একটু কাছে টেনে নিল আহনাব। আচ্ছা, আপনি আমায় এত ভালোবাসেন কেন, বলবো? হ্যাঁ। আহনাব বর্ষা ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, প্রথম সেই দিন দেখেছি তোমায়, প্রেমে আমি পড়েছি। সেদিন তুমি এসেছিলে, তোমাতে মরেছি। ভালোবাসা বলতে যদি কিছু থেকে থাকে তাহলে শোনো বলছি, তোমাকেই ভালোবেসেছি। গল্পটি সমাপ্ত। তবে হ্যাঁ, এখানে কিছু লেখক বোনাস পর্ব আপনাদের জন্য রেখেছে। অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্যাথিয়ন কোথা থেকে যেন একজন সঙ্গী জুটিয়ে এনেছে। এই সঙ্গীটি বিড়াল। ক্যাথিয়নের বাড়ির বাইরে যাওয়ার সুযোগ নেই। সিকিউরিটি গার্ড চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। তাহলে এই নতুন বিড়ালটি কোনো না কোনোভাবেই বাড়ির ভিতরে চলে এসেছে। এসে আবার ভাবও করে ফেলেছে ক্যাথিয়নের সঙ্গে। দুজনে বসে বসে লেজ নাড়াচ্ছে। অর্ষা ক্যাট ফুড হাতে করে বসে আছে। দুজনের গতিমতি লক্ষ্য করছে সে। রাফি দৌড়ে রুমে এলো। তার হাতে সাদা রঙের দুটো জবা ফুল। অর্ষা এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে রাফি যেখানে ফুল দেখবে সেখান থেকে একটা ফুল হলেও সে অর্ষার জন্য নিয়ে আসবে। সেটা যে করেই হোক না কেন, দরকার হলে টাকা দিয়েও নিতে হবে। আজও এর ব্যতিক্রম হয়নি। স্কুল থেকে ফেরার পথে এক বাড়ির সামনে জবা ফুল দেখে বায়না ধরেছে সে। এই ফুল নেবেই। রাশেদ জানে রাফি জেদ সম্পর্কে। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে সে চুরি করে ফুল ছেড়ে দিয়েছে। রাফি ফুল হাতে ঘরে এসে স্তব্ধ হয়ে যায়। ভীষণ অবাক হয়ে বলে, মামি, এই নতুন বিড়ালটা কে এনেছে? অর্ষা বিড়াল দুটোকে খাবার দিতে দিতে বলল, কেউ আনেনি। ওই একা এসেছে বিনা নিমন্ত্রণে। বেশরম, লজ্জা নেই আমার মামার মতো। বিড়ালও কি লজ্জা হয় মামি? অর্ষা হেসে ফেলে। রাফিকে কোলে বসিয়ে বলে, কি জানি, হয়তো থাকে। এখন থেকে কি বিড়ালও আমাদের বাড়িতে থাকবে? তুমি চাইলে থাকবে? সত্যি? আমি তো চাই থাকুক। আমার বিড়াল অনেক ভালো লাগে। তোমার বোনের বিড়ালটা অনেক সুন্দর। প্যাটিসকে মনে চায় নিয়ে আসি, কিন্তু সকাল আন্টি তো দেবে না, তাই না? না তো, প্যাটিসকে নিয়ে আসলে তোমার সকাল আন্টি কষ্ট পাবে, কাঁদবে। না থাক, আমি তাকে কাঁদাবো না। সে অনেক লক্ষ্মী। আচ্ছা মামি শোনো, বলো বাবা, ও আবার চলে যাবে না তো পরে? কেন যাবে? ক্যাথির মতো ওকেও ভালোবাসবে, আদর করবে, খেলবে একসাথে, তাহলে আর যাবে না। মায়া হবে ওর তোমার জন্য। ওর একটা নাম দাও তাহলে। তোমার মামা আসুক, সে এসে নাম দেবে। এখন তুমি যাও, স্কুল ড্রেস পাল্টে কিছু খেয়ে নাও, তারপর আমি ওদের সাথে খেলবো, আচ্ছা? অর্ষা হেসে বলল, আচ্ছা। রাফি ফুলটা অর্ষার খোপায় গুজে দিয়ে চলে গেল। বিছানার উপর অর্ষা ফোন বাজছে। রিংটন বলে দিচ্ছে কলটি এসেছে মেসেঞ্জারে। সে উঠে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে গ্যাঞ্জাম পার্টির নাম লেখা। এটা ওদের মেসেঞ্জার গ্রুপ।
গ্রুপের নাম পাল্টিয়ে এই নাম রাখা হয়েছে। অশা ফোন রিসিভ করতে দেখলো শুধু আশিক আছে। সে অ্যাড হওয়ার পর কলে জয়েন করলো লামিয়া। আশিকের এলোমেলো উস্কো খুস্কো চুল দেখে অর্ষা বলল, তোর এমন দেবদাসের মতো অবস্থা কেন? আশিক বিষণ্ণতায় ডুবে গিয়ে বলল, তোর বান্ধবী পার্বতীর মতো অন্য কাউকে বিয়ে করে ফেললে আমার কি দেবদাস না হয়ে উপায় আছে? এর মাঝে বাকিরাও কলে অ্যাড হয়েছে। রেশমি প্রশ্ন করলো, কে পার্বতী? কার কথা বলছিস? স্মৃতির কথা বলছি। অর্ষা অবাক হয়ে বলল, ওর সাথে তোর কথা হয়েছে? হয়েছে না, সব সময় হয়, কিন্তু খুব একটা পাত্তা দেয় না। খুব ভাব, একদম তোর মতো। মন ভাতের প্লেট হাতে নিয়ে বসছে কথা বলার জন্য। সে গ্রাসে খাবার গিলছিল আর কথা শুনছিল। সে আবার মুখে ভাত ঢুকে বলল, মেয়ে মানুষের ভাব না থাকলে তোমরা পুরুষ জাতিরা আবার তখন দাম দিতে চাও না। যারা তোমাকে মনে প্রাণ দিয়া ভালোবাসে তাদেরকে তোমাদের ভালো লাগে না। এই যে স্মৃতি এখন তোমাকে পাত্তা দিচ্ছে না, এজন্য ওকে তোমার ভালো লাগে। লামিয়া বিরক্ত সুরে বলল, শালা প্রায় সব ছেলেরাই এক স্বভাব, মেয়েদের দেখলে শোক শোক করে। আহুল ভুরু কুচকে শুধালো, এসব আবার কি কথা? মন দাঁত বের করে হেসে বলে, লামিয়া কিন্তু মিথ্যে কিছু বলেনি। তুই যে প্রতিদিনই অর্ষাদের বাসা যাও এটা কিন্তু আমি জানি। কেন যাও তাও জানি, বলল। আহিলের বিষম উঠে যায়। সে কেসে বলে, না থাক, তুই ভাত খাবন। লামিয়া বলল, তোরা আমার কথা শোন, বিশেষ করে অর্ষা, তোকে বলছি শোন, তোর দেবরটা সামলে রাখিস বলে দিলাম। আহিল আবার তোকে কি করলো? বলল জুই। আহিলও তাল মিলিয়ে বলল, সেটাই তো। আমি কি করেছি? লামিয়া আরো বেশি বিরক্ত হয়ে বলল, চুপ কর গাধা, তোর কথা বলিনি, বিড়াল কমিটির চেয়ারম্যান মিস্টার হাসিবের কথা বলছি। সে তো আজকাল উঠতে বসতে ঘুমাতে হাঁটতে দিনে নিশীথে প্রতিটা মুহূর্তে হয় টেক্সট নয়তো কল করছে। কেন এত কল করে জিজ্ঞেস করলে বলে, বেআইনকে তো কল দেওয়াই যায়। বেআইনি? আমি মামলাম, সরকারি তরকারি তো আর না, যখন তখন কেন আমাকে কল করবে? দিদার বলো, তাতে এমন কি দোষ হয়েছে? গেছে শুনি, তোর টাকায় তো আর কথা বলে না নিশ্চয়। তুই কি হাসিব ভাইয়ের থেকে ঘুষ খেয়েছিস দিদার? জানতে চাইল জুই। দিদার জিভ কেটে বলো, ছি ছি, আমি দিদার খাদো পেটুক হতে পারি কিন্তু ঘুষখোর নই। আশিকের বিরক্ত সীমা রইল না। সে খেদ করে উঠে বলল, কল করলাম আমি আমার দুঃখ তোদের সঙ্গে শেয়ার করার জন্য, আর তোরা তোদের কথা বলেই কুল পাচ্ছিস না। জুই বলো, শুনি তোর কথা বল। বুঝলি, দুঃখের কথা আর কি বলবো, স্মৃতির বিয়ের জন্য নাকি ছেলে খুঁজছে। ওটা তো ভালো খবর, খুব শীঘ্রই আর একটা দাওয়াত পাবো। বিয়েবাড়ির খাবারের সঙ্গে অন্য কোনো খাবারের তুলনা হতে পারে না, বলল দিদার। আশিক চিবিয়ে চিবিয়ে বলে, এই পেটুকটাকে কেউ থামা ভাই, একে কিন্তু আমি মরার খাওন খাওয়াবো বলে দিচ্ছি। মন বিস্ময় নিয়ে শুধালো, সে কি? স্মৃতির বিয়ের কথা শুনে তুই কি মরে যাওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? আশিক এর চেয়েও বেশি বিস্মিত নিয়ে বলল, আমি এই কথা কখন বললাম? মাত্রই তো বললি মরার খাওন খাওয়াবি, 40-এর দাওয়াত আগে দিয়ে রাখছিস। বাকিরা হেসে উঠল। আশিক কপাল চাপড় বলল, তোর এত বুদ্ধি বই? তুই ঘুমাস কিভাবে রাতে? বিছানায় শরীর রাখি, বালিশে মাথা রাখি, জামাইরে জড়িয়া ধইরা তারপর ঘুমাই। আরো কিছু শুনবি? না বোন, থাম তুই, মাপ চাই আমি। আমার কথাটা একটু সিরিয়াসলি নে তোরা প্লিজ। অসা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুই স্মৃতিকে নিয়ে সিরিয়াস বলতে চাইছিস? হ্যাঁ ভাই। আগে গার্লফ্রেন্ডের কি হবে তাহলে? সব বা স্মৃতি রাজি হলে আর কাউকে চাই না আমার। আহনাফ অফিস থেকে চলে এসেছে। অর্ষার সামনে তাকিয়ে দেখলেন একবার তাকে, এরপর আশিকের উদ্দেশ্যে বলল, এতই যখন প্রেম তখন সরাসরি গিয়ে প্রপোজ কর, দেখো কি বলে। আমাদের সামনে কান্নাকাটি করে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে, তোরা সবাই একটু ওকে বোঝালেই তো হয়। দেখ আশিক, ভালোবাসা বুঝিয়ে করার মতো কোনো জিনিস নয়। এমন হতো যে তোদের সম্পর্কে ছিল, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে অথবা ঝগড়া হয়েছে, তাহলে নয় আমরা বুঝিয়ে সব মিটমাট করে দিতে পারতাম। কিন্তু এখানে বিষয়টা তো ভিন্ন।
তুই একতরফা স্মৃতিকে পছন্দ করিস। আমরা তো ওকে জোর করতে পারি না। ভালোবাসা পেতে হলে তোকেই যা করার করতে হবে। এখানে আমরা শুধু তোকে সাপোর্টই করতে পারি। এই যা। আশিক মুখটা মলিন করে বলল, তাহলে এখন আমি কি করব? ওর সঙ্গে সামনাসামনি কথা বলবি। এখন রাখছি আমি, পরে কথা বলবো। লামিয়া তরিতগতিতে বলল, এই দাঁড়া দাঁড়া, রাখছিস মানে কি আবার? আমার সমস্যার সমাধান কে করবে? অর্ষা মুচকি হেসে বলল, তোর বিড়ালের কমিটি চেয়ারম্যানের বিচার তোদের দুলাভাইকে দেব। সে যা করার করবে। দুলাভাই আসছে? জানতে চাইল মন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যা তাহলে এখন, পরে কথা বলিস। আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল অর্ষা। আহনাব দুহাত ছড়িয়ে বিছানায় আকাশমুখী হয়ে শুয়ে আছে। ঘেমে নিয়ে শার্ট ভিজে গেছে। ফোন বিছানার উপর রেখে অর্ষা কিছুটা এগিয়ে এলো। আহনাব চুলের মাঝে হাত বুলিয়ে বলল, শুয়ে পড়লে যে? ফ্রেশ হয়ে আসুন। খাবেন না? অর্ষার কোলে মাথা রাখলো আহনাব। দুহাতে অর্ষার কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, একটু পর। অর্ষা কিছু বলল না। আহনাব নিজেই বলল, ক্যাথিয়ন নাকি একটা বিড়াল নিয়ে এসেছে। ও আনবে কিভাবে? বিড়ালটা বোধ হয় একাই এসেছে। আপনাকে কে বলল? রাফি বলল। রেনু তো বিড়াল রাখতে চাচ্ছে না। রাফি এর জন্য কাঁদছে এখন। কেন? থাকুক, সমস্যা কি? সমস্যা নেই আমার, তুমি চাইলেই থাকবে। রাফি ওর একটা নাম রাখতে বলছে। কি নাম রাখবো? হুম? অ্যানিয়ন। আজ থেকে ওর নাম অ্যানিয়ন। অসা হাসল। বলো, হাবিব ভাইয়া কি লামিয়াকে পছন্দ করে নাকি? হঠাৎ এ প্রশ্ন। লামিয়া আজ বলল, সে নাকি ফোন করে, মেসেজ করে বারবার। হয়তো করে, এতে সমস্যা কি? ভালো লাগে তাই কল করে। খুব যে বন্ধুর সাপাই গাইছেন। গাইবই তো, ও আমাকে অনেক হেল্প করেছে। বেশ, তাহলে আমার কি করা উচিত? ওদের ব্যাপারে ওদের ব্যাপারে নিয়ে তোমার কিছু করতে হবে না। তুমি শুধু আমায় ভালোবাসো। হুম? আর তো কাজ নেই, খেয়ে দিয়ে নেই তো, শুধু আমায় ভালোবাসবে ব্যাস। আর আপনি? আপনি ভালোবাসবেন না? আমি তো বাসি, সেই প্রথম থেকে। কখন থেকে? যখন আমার মন চুরি করেছো। মনে আছে একবার অফিসে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলে? হ্যাঁ, সেই মেডিসিন চিরকুটের কথা মনে আছে? অশা কৌতূহলী হয়ে বলল। আরে হ্যাঁ, কিন্তু ওগুলো কে দিয়েছিল? আমি তে জানতাম না। আহনাব মুচকি হেসে বলল, অফিসের করিম চাচাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম। সরাসরি আমায় না দিয়ে ডেস্কে কেন রেখেছিলেন? আমি বলেছিলাম তাই। সরাসরি দিলে তো আমার নামটা চলে আসতো। ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম কিনা? ইন্ট্রোভার্ট অবশ্য এখনো আছি। তুমি বাদে সবার কাছে আমি গম্ভীর। অর্ষা বিস্মিত হলো। জানতে চাইল, আপনি কি তাহলে তখন থেকেই আমায় ভালোবাসতেন? তা কি করে বলি, তবে তোমার ব্যথায় আমার কষ্ট হয়েছিল। আপনি ভীষণ অদ্ভুত। আর আমার ভালোবাসা? তা তো সীমাহীন। একটা গান মনে পড়ে গেল। কি গান? আহনাব সুর দিয়ে গানের কয়েকটা লাইন আওড়ালো। খোলাখুলি বলতে গেলে, পড়ে গেছি তোর কবলে। অর্ষা লজ্জা পেলেও মুচকি হাসল। আহনাব অর্ষার মুখটা টেনে নিচু করে নিচে ঝুঁকিয়ে আনলো নিজের মুখের উপর। এরপর আলতো করে চুমু খেয়ে অর্ষার গালে। আরো বেশি লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল অর্ষা। আহনাব শব্দ করে হাসে। অর্ষার হাতে উল্টো পিঠে চুমু খেয়ে হাতটি বুকের উপর রাখলো। ম্রিয়মাণ কণ্ঠে বলল, আমার প্রজাপতি। পরদিন ৩ কাপ চা শেষ করে নড়েচড়ে বসল আহিল। তার সম্মুখে রক্তচক্ষু তাকিয়ে রয়েছে সকাল। তার চোখে মুখে কাঠিন্যতা। আহিল এক ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ফের নড়েচড়ে বলল, এবার তাহলে আমি উঠি। সকালের জন্য এবার রাগ প্রকাশ না করে আর থাকতে পারল না। বাড়িতে লোকজন আছে, তাই সে কণ্ঠস্বর যথাসম্ভব খাদে ফিরে চিবিয়ে চিবিয়ে বলল, এই নিয়ে আপনি ২৬ বার এই কথাটা বললেন, অথচ একবারও যাননি। চলে যাওয়ার মতো কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না আপনার মাঝে। আশ্চর্য। তুমি গুণে রেখেছ? রেখেছি। আমি কি আসতে পারি না এই বাড়িতে? অবশ্যই পারেন, কিন্তু সবসময় এমন হুটহাট কারণ ছাড়াই চলে আসবেন কেন? এখন থেকে আমাকে কারণ নিয়ে আসতে হবে? হ্যাঁ,
তুমি রীতিমতো আমাকে অপমান করছো। আপনার মান আছে নাকি? আমার মান নেই? না নেই। মান থাকলে তবেই না তাকে অপমান করা যায়। শুনুন, এক কাজ করুন আপনি। আজ থেকেই মানকচু খাওয়া শুরু করুন। তাহলে যদি একটু মান সম্মান তৈরি হয়। মান সম্মানের জন্য এখন মানকচু খাবো? খাবেন কি খাবেন না আপনার ব্যাপার। আমার বলা দরকার তাই বললাম। তুমি ভীষণ ইগো হার্ট করে কথা বলছো। চলে যাচ্ছি আমি। আহিল উঠে দাঁড়ায়। সকাল চায়ের কাপগুলো হাতে তুলে নিয়ে ভাবে সে বলল, এই কথাটি আপনি ইতিপূর্বে না হলো ৩০ বারের উপর বলেছেন। তাও কিন্তু আপনি এসেছেন। আহিল আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এইটুকু মেয়ের কথা এত ঝাঁজ থাকে কেন? তবে সকালের কথা মিথ্যে নয়। কিন্তু কি করবে? একটা অদৃশ্য চুম্বক যেন প্রতিদিন তাকে এই বাড়িতে আসার জন্য টানে। নানা রকমের অজুহাত ধরে প্রথমে আসলো, এখন আসতে কোনো রকম কারণ ব্যতীত। মাঝে মাঝে সে কনফিউজ হয়ে যায়। এটা তার ভাইয়ের শ্বশুরবাড়ি নাকি নিজের শ্বশুরবাড়ি। তবে আল্লাহ চাইলে এবং এই ঝাঁঝওয়ালি চাইলে এই বাড়িটা একদিন তারও শ্বশুরবাড়ি হতে পারে। সে গোপনে দীর্ঘশ্বাস নিতে গিয়েও সম্ভব হলো না। প্রকাশ্যে চলে এলো। সকাল ভুরু কিঞ্চিত বাঁকা করে বলল, এত হতাশ কেন? বাড়িতে তো আসতেই বারণ করিনি একবারও। আহিলের কথা কোনো উত্তর করল না। করুণ স্বরে বলল, আসি আমি। উত্তরের অপেক্ষা না করেই সে চলে যাচ্ছে। পিছন থেকে সকাল ডেকে বলল, রাগ করে চলে যাচ্ছেন নাকি? আহিল এর কথাও জবাব দিল না। কুঁচকানো ভুরু আরো কিছুটা কুঁচকে গেল সকালে। সে বিড়বিড় করে বলল, ঠং। চায়ের কাপগুলো রান্নাঘরে রাখার আগে বাবা মায়ের রুমে একবার উঁকি দিল সকাল। তারা এখনো ঘুমাচ্ছে। সে নিজের রুমে চলে গেল। কলেজ থেকে এসে একটু বিশ্রাম নেওয়া হয়নি। অর্ষার সাথে আহনাফের ঝগড়া হয়েছে। আহামরি কোনো কারণ নিয়ে নয়, তবু মনোমালিন্য এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে অর্ষা সর্বদা মুখ গোমড়া করে থাকে। এমনকি আহনাফের রাগ ভাঙানোর সুযোগটুকু পর্যন্ত সে দিচ্ছে না। দেখা হলেই দৌড়ে কখনো রেনুর রুমে, তো কখনো বাবা মায়ের রুমে ঢুকে যায়। ওখান থেকে তো আর ডেকে নিয়ে আসা যায় না। লাজ লজ্জা বলতেও তো একটা কথা আছে। শুধু এখানেই সমাপ্ত নয়, অর্ষা তাকে সবকিছু থেকে ব্লক করে রেখেছে। দুদিন হলো রাতে ঘুমায় রেনুর রুমে। একই বাসা থেকেও কিভাবে ইগনোর করা যায় সেটা অর্ষার থেকে শেখা উচিত। অর্ষা রাগ করে কথা বলছে না বলেই রাত ঘুম হারাম হয়ে গেছে আহনাফের। সে নানান রকমের কৌশল খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সুযোগ পেয়ে গেছে। ৫টা অফিস থেকে বাড়িতে ফিরে জানতে পারে অর্ষা এখন রাফিকে পড়াচ্ছে। সে রুমে গিয়ে ব্যাগ রেখে আগে ফ্রেশ হয়ে নিল। এরপর রাফির রুমে এসে বলল, আজও কি রেনুর রুমে থাকবে? অর্ষা কোনো উত্তর দিল না। আহনাফ নিজের থেকেই ফের বলল, তুমি মনে হয় আমার রুমে কিছু ফেলে এসেছো। অর্ষা ভুরু কুঁচকে অনিচ্ছা সত্ত্বেও বলল, না তো। টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ দেখল। তোমাদের নাম লেখা উপরে। আমি অনুমতি ছাড়া খুলে দেখিনি। অর্ষা চিন্তিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন কোনো কাগজ তার ছিল বলে মনে পড়ছে না। আবার থাকতেও পারে, কেননা সে অনেক সময় অনেক কিছু নোট করে রেখে দেয় ব্যাগে। হয়তো রাফিকে নিয়ে ওই রুমে রেখেছে। অস্বাভাবিক কিছু না। এর আগে সে অনেকবার অর্ষার ফোন, পার্স এক এক জায়গায় রুমে লুকিয়ে রেখেছে দুষ্টুমি করে। গিয়ে দেখে এসো তোমার কিনা, বলে আহনাফ ড্রয়িং রুমের দিকে চলে গেল। রাফিকে পড়তে বলে আশা আহনাফের রুমে যায়। টেবিলের কাছে গিয়ে কাগজটি খুঁজতে থাকে। তবে টেবিল তো ফাঁকা, ভাঁজ করা কোনো কাগজই নেই। আচমকা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আহনাফ। ভয়ে হকচকিয়ে যায় অর্ষা। তবে এটা বুঝতে অসুবিধা হয় না যে এই মানুষটা কে। এতদিনে সে খুব ভালো করেই এই মানুষটার পারফিউমের ঘ্রাণ, গায়ের গন্ধ চেনে। আহনাফ অর্ষার গালে গাল ঠেকিয়ে বলল, কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলছো কেন? অর্ষা কোনো উত্তর না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তবে আহনাফের শক্তির কাছে তার চেষ্টা নশ্বর। উপরন্তু হাতে বন্ধন আরো শক্ত করছে। আহনাফ সে পূর্বের তুলনায় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো।
আপনি আমাকে ছাড়েন। কেন ছাড়বো? একটুখানি না হয় ঝগড়া হয়েছে তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আমি ছাড়তে বলছি। ছাড়বো না। কি করবে তুমি? আহনাফের হাতে কামড় বসিয়ে দেয় অর্ষা। ব্যথা পেল আহনাফ ছাড়ল না। হেসে বলল, যত খুশি ব্যথা দাও, তবু তো আমি তোমাকে ছাড়বো না। এই জন্মেও নয়, পরের জন্মেও নয়।